হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের জনন যে আছে সেখানকার আর কি টোটাল 22 নম্বর প্রশ্নটা থেকে স্টার্ট হবে আজকে। তো দেখো, যেটা 22 নম্বরের প্রশ্ন আছে যে সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গের নাম কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফুল। এবার 23 নম্বরে যে প্রশ্নটা আছে যে একটি সম্পূর্ণ ফুলের কয়টি অংশ ও কী কী, তো এটা হয়ে যাচ্ছে অ্যান্সারটা যে একটা সম্পূর্ণ ফুলের 4টা অংশ থাকে বা বোঝা যায়, সেগুলো হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। যেটা 24 নম্বরের প্রশ্ন আছে, দেখো যে পরাগযোগ বা পলিনেশন কত প্রকারের হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2 প্রকারের, যথা স্বপরাগযোগ এবং আরেকটা হচ্ছে ইতর পরাগযোগ। তো এবার দেখো, যেটা 25 নম্বরের প্রশ্ন আছে সেটা হচ্ছে যে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধাগুলি লেখো, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে দেখো আর কি বা পার্থক্যের মতো করে করা হয়েছে যে বাহকের প্রয়োজনীয়তা যেটা প্রথম, সেটা হচ্ছে স্বপরাগযোগে কোনো বাহকের প্রয়োজন হয় না, আর যেটা ইতর পরাগযোগ আছে সেটা হচ্ছে বাহকের প্রয়োজন হয়। আর 2 নম্বরে দেখো, যেটা অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, যেটা স্বপরাগযোগের ফলে নতুন জীবটার সৃষ্টি হবে, সেটার মধ্যে কি কি বলা আছে দেখো, প্রজাতির বৈশিষ্ট্য রক্ষা পায় এবং প্রজাতির মধ্যে জনিত্রী বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে পিতামাতার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। আর ইতর পরাগযোগে দেখো কি বলা আছে যে এখানে হচ্ছে উন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হয়, রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি পায় আর বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পাবে। তো এবার দেখো, যেটা 26 নম্বরের প্রশ্ন আছে যে স্বপরাগযোগ দেখা যায় এরকম কয়েকটি ফুলের নাম লেখো, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সিম, টমেটো, সন্ধ্যা মালতী, কলা ইত্যাদি। তো এইসব যে ফুলগুলোর নাম আমরা পড়লাম আর কি, এগুলোর মধ্যে হচ্ছে স্বপরাগযোগ দেখা যাবে, মানে একটা ফুলের মধ্যেই কিংবা একটা গাছের মধ্যেই আর কি পুরুষ ফুল আর স্ত্রী ফুল থাকে। এবার 27 নম্বরের প্রশ্ন দেখো যে বায়ু পরাগী ফুল কি, মানে কোন কোন ফুলগুলো হচ্ছে বায়ু পরাগী ফুল, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ধান, গম, জোয়ার ইত্যাদি হচ্ছে বায়ু পরাগী। এবার হচ্ছে জল পরাগী ফুলের মধ্যে কারা কারা পড়ছে দেখো, পাতাঝাজি, পাতা শেওলা, মানে জলের সঙ্গে যে এদের পুংকেশর আর স্ত্রীকেশরের মিলন হয় জলের মাধ্যমে আর কি সেটা। তারপরে দেখো, যেটা পতঙ্গ পরাগী ফুল সেটা আছে আম, সূর্যমুখী। আর পক্ষী পরাগী ফুল হচ্ছে পলাশ, শিমুল, মাদার ইত্যাদি। এই যে এখানকার যে 4টা আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই টাইপের প্রশ্ন খুবই আসে যে বায়ু পরাগী ফুল, জল পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল আর হচ্ছে পক্ষী পরাগী ফুল। এবার দেখো, যেটা 28 নম্বরের প্রশ্ন আছে যে পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকে কি বলা হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে নিষেক বা গর্ভাধান। এবার দেখো, যেটা 29 নম্বরের প্রশ্ন যে নিষেক এবং নতুন উদ্ভিদ গঠনের রেখাচিত্রটা দেখাও, তো সেটা কিভাবে হয়ে যাচ্ছে দেখো, প্রথমে কি হবে, পরাগরেণু সৃষ্টি হবে, পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর হবে, তারপরে গ্যামেট তৈরি হবে, গ্যামেটের পরে দেখো যেটা আছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, তো দুটা গ্যামেট তৈরি হবে এবং পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন ঘটবে, আর ওটাকে আমরা বলি নিষেক। তারপরে একটা জীব সৃষ্টি হবে, মানে জাইগোট সৃষ্টি হবে, জাইগোট থেকে ভ্রূণ আর ভ্রূণটা থেকে ফল, তারপরে সৃষ্টি হবে বীজ, তারপরে অঙ্কুরণ, আবার সেই অঙ্কুরণের পর হয়ে যাবে নতুন উদ্ভিদ। তো এইভাবে একটা আর কি গাছের মধ্যে কিংবা যে গাছটা সৃষ্টি হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর কি এইভাবে সৃষ্টি হয়, যে একটা প্রথমে পরাগরেণু থেকে তৈরি হবে, তারপরে একবারে বীজের অঙ্কুরোদ্গম ঘটবে, তারপরে নতুন উদ্ভিদ, মানে পরপর আর কি স্টেপগুলো আর কি লেখা আছে। তো এবার দেখো, জনন চ্যাপ্টারটারই লাস্টের দিকের পার্ট বৃদ্ধি ও বিকাশ, সেটা নিয়ে আর কি আলোচনা করছি। 30 নম্বরের প্রশ্ন দেখো কি বলা আছে যে বৃদ্ধি কাকে বলে, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। এবার দেখো, যেটা 31 নম্বরের প্রশ্ন আছে যে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো, তো এটার অনেক সম্পর্ক আছে। তো যেরকম দেখো যে কি বলা আছে যে বৃদ্ধির মাধ্যমে জীবদেহের গঠন ও আকৃতির পরিবর্তন ঘটে, কিন্তু বিকাশের ফলে জীবদেহের অঙ্গ ও শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। এর মানেটা হচ্ছে যে বৃদ্ধি যেটা আছে, বৃদ্ধির মাধ্যমে কি হয়, জীবদেহের গঠন আর আকৃতিটার পরিবর্তন ঘটবে বৃদ্ধির ফলে, কিন্তু বিকাশের ফলে জীবদেহের অঙ্গ ও শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। বোঝা গেল? এবার যেটা 2 নম্বরে আছে দেখো যে বৃদ্ধি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ঘটে, কিন্তু বিকাশ জীবের মৃত্যু পর্যন্ত চলতে থাকে। বৃদ্ধিটা যে আছে এটা একটা নির্দিষ্ট পর্যায়ে বা নির্দিষ্ট সময় পর্যন্তই ঘটবে, তারপরে হচ্ছে বৃদ্ধি বন্ধ হয়ে যায়
এবং তারপর কিন্তু একটা বিকাশ আছে দেখো, কিন্তু বলেছে যে বিকাশ জীবের মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এবার হচ্ছে 3 নম্বর, বৃদ্ধি সঠিকভাবে পরিমাপ করা যায় কিন্তু বৃদ্ধির কারণে বিকাশ পরিপূর্ণতা পায়। এর মানেটা হচ্ছে যে বৃদ্ধিটা হচ্ছে সঠিকভাবে পরিমাপ করা যাবে অবশ্যই কতটা বৃদ্ধি হয়েছে, কিন্তু বৃদ্ধির কারণে যে বিকাশটা আছে সেটা পরিপূর্ণতা পায়। কিসের জন্য আবার? এই বৃদ্ধিটার জন্য। ঠিক আছে, বৃদ্ধির জন্য হচ্ছে বিকাশ পরিপূর্ণতা লাভ করে বা পায়। এবার যেটা দেখো যে 32 নম্বরের প্রশ্ন আছে যে বৃদ্ধির কয়টি দশা ও কী কী। ঠিক আছে, তো এটা হচ্ছে বৃদ্ধির দশা আলোচনা করা হয়েছে, বিকাশেরটা পরে আলোচনা করা হবে। তো দেখো যেটা বৃদ্ধি আছে, বৃদ্ধির হচ্ছে 3টা দশা। কী কী? যেরকম দেখো যে একটা আছে কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি আর কোষীয় বিভেদন। বৃদ্ধির যে পর্যায়টা প্রথমটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন মানে একটা কোষ থেকে, যে আমরা তো আগেই হচ্ছে পড়েছি মাইটোসিস মিওসিস, যে কোষ বিভাজন হয় একটা কোষ থেকে, ধরে নাও যে 2টা কোষ সৃষ্টি হবে, তারপরে ওই কোষটা মনে করো যে একটা কোষ থেকে 2টা কোষ সৃষ্টি হলো, এবার এখান থেকে আবার 2টা কোষ সৃষ্টি হবে, এইভাবে আর কি কোষ বিভাজনটা চলতে থাকে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। তারপরে দেখো যেটা কোষের আকার বৃদ্ধি, যখন কোষটা প্রথম তৈরি হয় ছোট থাকে, তারপরে কোষটা একটু বড় হয়, সেই জিনিসটার কথা বলছে। এবং কোষীয় বিভেদন হচ্ছে ওইটারই পার্ট আর কি, ধরে নাও। ঠিক আছে, এবার দেখো যেটা 33 নম্বরের প্রশ্ন যে মানব বিকাশের কয়টি দশা ও কী কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 5টি দশা। তো নানান রকমের বইয়ে নানান রকমের বয়সটা লেখা থাকে, তো যে কোনো বইটাই হবে না, সবটাই ঠিক। ঠিক আছে, যেটা আর কি থাকবে। তো দেখো যেটা 5টে দশা হচ্ছে বিকাশের, প্রথমটা কি? সদ্যজাত। সদ্যজাত কত থেকে কত বছর অবধি ধরা হয়? যেটা হচ্ছে 0 থেকে 1 বছর পর্যন্ত সময়টাকে ধরা হয়, যে 0 থেকে 1 বছরের মধ্যে থাকলে সেই মানে কিসের মধ্যে আছে? সেটা সদ্যজাতর মধ্যে আছে। আর তারপরে যেটা আছে দেখো শৈশব, মানে 1 থেকে 11 বছর পর্যন্ত বয়স, ঠিক আছে, বা তার অল্প কম বেশি আর কি, সেটার মধ্যে থাকলে সেটাকে শৈশব বয়স ধরা হয়। 3 নম্বরে আছে যে বিকাশের দশা, সেটা হচ্ছে বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি মানে পরিপূর্ণতা আর কি, পরিণত হওয়ার দিকে আর কি এগোচ্ছে। তার মানে বয়সটা তখন কত থাকে? 12 থেকে 18 বছর বা তার অল্প কম বেশি, কোনো কোনো বইয়ে আলাদাও কিছু অল্প লেখা থাকতে পারে। 4 নম্বরে দেখো যেটা আছে যে পরিণত। পরিণত কি? দেখো 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত যেটা সময়কাল, সেটা হচ্ছে পরিণত বয়সের মধ্যে পড়ে যায় বা পড়ে গেছে ওটা। তারপরে যেটা 5 নম্বর পয়েন্টে লেখা আছে যে বার্ধক্য। 60 বছর বা তার বেশি যদি বয়স হয়, তার মানে সেটাকে কি ধরা হয়? বার্ধক্য অবস্থা। তো এগুলো হচ্ছে বিকাশের দশা। বিকাশের দশা 5টি। আর তার আগে যে আমরা পড়লাম যে বৃদ্ধির দশা, বৃদ্ধির দশা হচ্ছে কিন্তু 3টি। ঠিক আছে, এগুলো মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। বৃদ্ধির দশা 3টি এবং বিকাশের দশা হয়ে যাচ্ছে 5টি। এবার দেখো যেটা 34 নম্বরের প্রশ্ন আছে যে শুষ্ক ওজন কি। তো এটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো বলেছে জীবিত বা সদ্যমিত জীবদেহকে 75 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 24 ঘন্টা রাখলে জীবদেহের ওজন প্রায় 60 থেকে 70% হ্রাস পায়। এই অবস্থায় জীবদেহের ওজনকে শুষ্ক ওজন বলা হয়। এর মানেটা হয়ে যাচ্ছে যে জীবিত হলেও হবে, অথবা সদ্যমৃত কোনো জীবদেহটা যদি থাকে সেটাকে হচ্ছে, তো এর মানেটা হলো দেখো জীবিত বা সদ্যমৃত যাই থাকুক না কেন, কোনো জীবদেহটাকে 75 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর কি কত ঘন্টা ধরে রাখতে হবে? 24 ঘন্টা ধরে রাখতে হবে। তাহলে জীবদেহের যেটা ওজন আর কি থাকবে, সেটা প্রায় 60 থেকে 70% হ্রাস পাবে। এই অবস্থায় জীবদেহের ওজনকে শুষ্ক ওজন বলা হয়। মানে ধরে নাও যে কোনো একটা জীবদেহ আছে, মনে করে নাও 100 কেজি, ঠিক আছে, আর এই অবস্থায় যদি রাখা যায় 75 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 24 ঘন্টা ধরে, সেটার ওজনটা 60 কিলো বা 70 কিলো হ্রাস পাবে। মানে ওজন বাকি কতটা পড়ে থাকবে? 30 কেজি। তো এই যে ওজনটা, সেটাকে কি বলা হয়? শুষ্ক ওজন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।